আসসালামু আলাইকুম। এই মাসের 18 তারিখে অর্থাৎ গতকালকে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডটা ফিফার কাছে জমা দেওয়ার সর্বশেষ তারিখ ছিল, যেটা আমরা অলরেডি জানতে পেরেছি যে এইখান থেকে 2 দিন আগে কার্লো আনচেলত্তি তার প্রাথমিক স্কোয়াডটা সিবিএফ এর কাছে জমা দিয়েছে এবং সিবিএফ এটা ফিফার কাছে জমা দিয়ে দিয়েছে। সো এখন কিন্তু আমরা যেই জিনিসটা দেখতেছি সেটা হচ্ছে কার্লো আনচেলত্তির যে স্কোয়াডটা সেটা কিন্তু পাবলিশ হয় নাই। কেন পাবলিশ হয় নাই? কার্লো আনচেলত্তি চাইতেছিলেন যে তার যেই রাডারের প্লেয়ার গুলা রয়েছে, তার টার্গেটে যে প্লেয়ার গুলা রয়েছে, এই প্লেয়ার গুলা যাতে মানে মেইন স্কোয়াড ঘোষণা করার আগেই যাতে পাবলিশ না হয়ে যায়, সেই কারণেই তিনি মিডিয়ার কাছে অনুরোধ করেছেন যাতে তার প্রাথমিক স্কোয়াডটা যাতে প্রকাশ করা না হয়। এমন ধরনের একটা নিউজ কিন্তু আমরা এখান থেকে কয়েকদিন আগে জানতে পেরেছিলাম। সো সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা রেজাল্টটাও ওই পর্যায়ে দেখেছি যে কার্লো আনচেলত্তির কথা মতোই হয়েছে। রেজাল্ট কার্লো আনচেলত্তি যা চেয়েছিলেন সেই অনুযায়ী কিন্তু অনেকটা হয়েছে, বাট অনেকটা হলেও কিছু কিছু প্লেয়ারের নাম কিন্তু আমরা শুনতেছি যে তারা প্রাথমিক তালিকায় রয়েছে। ব্রাজিলিয়ান লিগ থেকে বেশ কয়েকটা প্লেয়ারের আমরা নাম শুনতে পেরেছি, এখানে আমরা গ্লোবো স্পোর্টস, টিএনটি স্পোর্টস থেকে এমন কিছু প্লেয়ারের নাম শুনেছি যে প্লেয়ারগুলো এর আগেও ব্রাজিল জাতীয় দলে খেলেছে এবং ইভেন তারা এখনো ব্রাজিলিয়ান লিগে খেলতেছে। সো আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব। এট দ্য সেম টাইম আমরা ওই বিষয়টাও বলার ট্রাই করব যে কার্লো আনচেলত্তি যে প্লেয়ার গুলাকে রাডারে রেখেছিলেন, যে প্লেয়ার গুলাকে তিনি গোপনীয়তা বজায় রাখতে চেয়েছিলেন, যে প্লেয়ার গুলোকে নিয়ে, সেই প্লেয়ার গুলো কেন সেই প্লেয়ার গুলো কেন হাইট ছিল না, কেন এই প্লেয়ার গুলো গোপনীয়তা রক্ষা ব্রাজিলিয়ান মিডিয়া করতে পারেনি, সেই বিষয়গুলো নিয়ে কথা বলার ট্রাই করবো আজকের এই ভিডিওতে। তো প্রথমত আমরা আসি স্কোয়াডের দিকে। তো আমরা সর্বশেষ আপডেট অনুযায়ী যে জিনিসটা জানতে পেরেছি সেটা হচ্ছে 50 জনের একটা প্রাথমিক স্কোয়াড অলরেডি ফিফার কাছে জমা দিয়ে দিয়েছে সিবিএফ, যেইখানে আমরা দেখতে পেয়েছি যে ফ্লামিঙ্গো থেকে ছয়টা প্লেয়ারকে কার্লো আনচেলত্তি তার রাডারে রেখেছে। এই 6টা প্লেয়ার রয়েছে, এর মাঝে কিন্তু অ্যাটাকার রয়েছে, মিডফিল্ডার রয়েছে, রাইট ব্যাক, লেফট ব্যাক রয়েছে, ইভেন সেন্টার ব্যাক পর্যন্ত রয়েছে। আমরা যদি এখন নাম ধরে ধরে বলি তাহলে দেখতে পারবো যে পেদ্রো, যিনি 2022 বিশ্বকাপটা খেলেছেন, ফ্লামিঙ্গোতে খেলা পেদ্রো, যিনি কিনা দারুণ টাচে ছিলেন তার ইনজুরির হওয়ার আগ পর্যন্ত। ওই দারুণ ছন্দের ফলে তিনি যেভাবে ইনজুরি পিক করেছেন, ইনজুরি থেকে রিকভারি করে যেভাবে আবার ফ্লামিঙ্গোতে এসে পারফরমেন্স করতেছেন, সেই অনুযায়ী এখন কার্লো আনচেলত্তি তার রাডারে তাকে রেখেছে। এবার আমরা যদি মিডফিল্ডারের কথা বলি তাহলে দেখতে পারবো যে গার্সন, যিনি কিনা গত ফিফা উইন্ডোতে প্রথম ম্যাচটাতে ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছিলেন, দ্বিতীয় ম্যাচটাতে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারে নাই, সেই গার্সন কিন্তু ইনজুরি থেকে ব্যাক করেছে। সেই গার্সনকে আবারও ব্রাজিল জাতীয় দলের রাডারে অলরেডি কার্লো আনচেলত্তি রেখেছে, যিনি কিনা একজন সেন্টার মিডফিল্ডার, যিনি কিনা একজন রাইট উইঙ্গার হিসেবেও খেলতে পারেন। সো এখানে আমরা ফ্লামিঙ্গোর 2টা প্লেয়ার পেলাম, একটা হচ্ছে পেদ্রো এবং মিডফিল্ডে একটা হচ্ছে গার্সন। এবার যদি আমরা ডিফেন্স লাইনে আসি তাহলে দেখতে পারবো রাইট ব্যাকে কিন্তু আমাদের জন্য ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে, আবার এট দ্য সেম টাইম এই জায়গায় আমাদের জন্য কিন্তু অনেকটা দুশ্চিন্তার কারণও রয়েছে। আমরা কিন্তু দেখতে পাইছি যে রাইট ব্যাকে এই জায়গায় রাইট ব্যাক না, আপনি ধরে নিতে পারেন যে উইং ব্যাক, রাইট উইং ব্যাকে এই জায়গায় ওয়েস্টলিকে আবারও রাডারে রেখেছে কার্লো আনচেলত্তি, যে ওয়েস্টলিকে নিয়ে ব্রাজিলিয়ান যে ফ্যানরা রয়েছে কিংবা ব্রাজিলিয়ান যে মিডিয়ারা রয়েছে তারা কিন্তু অনেকটাই উচ্ছ্বাসিত, তারা অনেকটাই কিন্তু এই প্লেয়ারটাকে বারবার ব্রাজিল জাতীয় দলে দেখতে চাইতেছিলেন। তো ওই প্লেয়ারটাকেও কিন্তু কার্লো আনচেলত্তি তার রাডারে রেখেছে, যিনি কিনা ড্রিবলে ভালো, ডিফেন্ডিং এও মোটামুটি বেশ ভালো। তার যে রানগুলা, তার যে আপনার প্লেয়ারকে ড্রপ করে যেভাবে ড্রিবল করার স্কিল, এগুলা দেখলে আপনি মানতে বাধ্য হবেন যে তিনি 2026 বিশ্বকাপে যাওয়ার জন্য যোগ্য একটা প্লেয়ার। সো এট দ্য সেম টাইম তার পাশাপাশি ফ্লামিঙ্গোর আরো একটা প্লেয়ার রয়েছে, সেটা হচ্ছে লর্ড দানিলো। আমি জানি না কেন বারবার লর্ড দানিলোকে বারবার বারবার প্রত্যেকটা কোচে এসে তাকে কেন সিলেক্ট করে, সেটা ভাই এখনো এমন ধরনের নিউজ আমরা পাইনি। আসলে তার মধ্যে কি আছে? বয়স হয়ে গেছে, পারফর্ম করতে পারতেছে না। ফ্লামিঙ্গো তো হয়তো পারফর্ম করতেছে, বাট তার তো বয়সটা হয়ে গেছে। 2026 বিশ্বকাপে তিনি কি করতে পারবেন, এমন ধরনের প্ল্যান আসলে কার্লো আনচেলত্তি করতেছে কিনা সেটা আসলে কার্লো আনচেলত্তি ভালো জানে। সো এখন কার্লো আনচেলত্তির উপর ডিপেন্ড করতেছে যে তিনি আসলে দানিলোকে এই টিমটার মেইন স্কোয়াডে রাখবে কিনা। এটা হচ্ছে মোটামুটি রাইট ব্যাকের অপশন, যেখানে আমরা দেখছি যে ওয়েসলি এবং দানিলো দুজনই কিন্তু ফ্লামিঙ্গোর প্লেয়ার। আমরা কয়টা প্লেয়ার পেলাম? এখনো পর্যন্ত 4টা প্লেয়ার। এবার আমরা যদি সেন্টার ব্যাকের দিকে তাকাই তাহলে দেখতে পারবো সেন্টার ব্যাক থেকেও ফ্লামিঙ্গোর একটা প্লেয়ারকে টার্গেট করে রেখেছে, যে প্লেয়ারটার নাম হচ্ছে
লিও অর্টিস, যিনি কিনা বর্তমানে ব্রাজিলিয়ান লিগের ফ্লামিঙ্গোতে খেলে থাকে। সো এই প্লেয়ারটা কিন্তু আমরা দেখেছি যে ডুরিবাল জুনিয়রের অধীনেও কিন্তু বেশ কয়েকবার ডাক পেয়েছে। এখন আমরা যদি লেফট ব্যাকের দিকে তাকাই তাহলে কিন্তু আমরা লেফট ব্যাকে দেখতে পারবো যে এই জায়গায় আলেক্সান্দ্রোকে তিনি রাডারে রেখেছেন, যে আলেক্সান্দ্রো একটা সময় জুভেন্টাসে খেলতো, জুভেন্টাস থেকে এখন ব্রাজিলিয়ান লিগে এসেছে। ব্রাজিলিয়ান লিগে এসে তিনি কেমন করতেছে সেটা অলরেডি আমি এখনো পর্যন্ত জানি না, কারণ ব্রাজিলিয়ান লিগ গুলা দেখা হয় না। সো তাকেও কিন্তু রাডারে রেখেছে। সো আমরা এখন ফ্লামিঙ্গো থেকে কয়টা প্লেয়ার পেলাম? পেদ্রো, গার্সন, ওয়েসলি, দানিলো, লিও অর্টিস এবং আলেক্সান্দ্রো, এই 6টা প্লেয়ার কিন্তু আমরা ব্রাজিলিয়ান লিগ থেকে ফ্লামিঙ্গো থেকে দেখতে পাইতেছি যারা ডুরিবাল জুনিয়রের রাডারে রয়েছে। আরেকটা প্লেয়ার হচ্ছে নেইমার জুনিয়র। নেইমার জুনিয়রকেও কিন্তু প্রাথমিক তালিকায় তারা কার্লো আনচেলত্তি এই জায়গায় যোগ করেছে, যেখানে অনেকগুলা মিডিয়া বলতেছে হয়তোবা তিনি প্রাথমিক স্কোয়াড থেকে মেন স্কোয়াডে আসতে পারবে না, তাকে প্রাথমিক স্কোয়াডে রেখেছেন। তিনি যদি আপনার এই মাসের মধ্যে যদি তিনি ম্যাচ খেলতে পারেন, অর্থাৎ ব্রাজিলিয়ান লিগের যে ম্যাচগুলা রয়েছে ওইখানে যদি একটা দুইটা ম্যাচ খেলতে পারে, তাহলে হয়তোবা তাকে মেন স্কোয়াডে নিয়ে আসবে কার্লো আনচেলত্তি। আদারওয়াইজ তিনি যদি ইনজুরি থেকে ব্যাক করে নিজেকে প্রুভ করতে না পারে, তাহলে এই জায়গায় নেইমার জুনিয়রকে রাখা হবে না। সান্তোস থেকে একটা প্লেয়ার নেইমার জুনিয়র, এই প্লেয়ারটাকে রাখা হবে না। আপনারা অনেকে হয়তোবা নেইমার জুনিয়রকে চাইতেছেন, নেইমার জুনিয়র ব্রাজিল জাতীয় দলে আসুক চাইতেছেন, বাট এখনো তার ইনজুরি রিকভারি প্রসেসটা চলতেছে। যদি সে সম্পূর্ণ ফিট হইতে পারে তাহলে আমরা নেইমার জুনিয়রকে কার্লো আনচেলত্তির ফার্স্ট অ্যাসাইনমেন্টে দেখতে পারবো। এগুলা হচ্ছে মোটামুটি আপনার ব্রাজিলিয়ান লিগের প্লেয়ার, যেখানে 7টা প্লেয়ারের নাম আপনারা অলরেডি দেখতে পেয়েছেন। নেইমার জুনিয়রকেও প্রাথমিক তালিকায় রেখেছে, এমন ধরনের নিউজও আপনারা দেখতে পেয়েছেন। এখন আমরা আসি কার্লো আনচেলত্তির ওই উক্তিটার দিকে, যেই উক্তিটা থেকে আপনারা জানতে পেরেছেন যে কার্লো আনচেলত্তি বলেছিল তার স্কোয়াডটা হাইট থাকবে, প্রাথমিক স্কোয়াডটা হাইট থাকবে, এইখানে কোনো প্লেয়ারের নাম তিনি প্রকাশে আনবে না। তাহলে কেন এই 7টা প্লেয়ারের নাম আমাদের সামনে চলে আসলো? দেখুন, মিডিয়া এমন একটা জিনিস, যারা আপনার ফার্স্টে নিউজ দিতে পারবে তাদের নিউজগুলোই কিন্তু সবাই বিলিভ করবে, এবং এটা কিন্তু অনেকে অ্যাকসেপ্ট করে না। যেমন আমার আগে অনেকেই এই নিউজটা নিয়ে কথা বলেছে, আপনারা ওই নিউজটা সবার আগে দেখেছেন, সো ওইটা আপনারা বিলিভ করবেন, এটা স্বাভাবিক। সো তাদের মিডিয়ার হাইপের জন্য তাদের মনে আপনি ধরে নিতে পারেন যে তাদের একটা আর্নিং এর জন্য তারা এমন ধরনের নিউজগুলোকে লিক করে দেয়। মানে কে কত আগে প্রকাশ করতে পারবে সেইটা নিয়ে কিন্তু সবাই প্রতিদ্বন্দ্বিতা করে, যার কারণে কার্লো আনচেলত্তি হাইট রাখার পরেও এই জিনিসগুলো কিন্তু এখন হাইট নেই। আপনারা যেখানে দেখতে পেরেছেন যে 7টা প্লেয়ারের নাম ওপেন হয়ে গেছে। তো এটা হচ্ছে মিডিয়ার কারচুপি, যে কারচুপি থেকে আপনারা বুঝতে পেরেছেন যে কেন তার স্কোয়াডের কিছু কিছু প্লেয়ারের নাম হাইট ছিল না, কেন এই প্লেয়ারগুলোর নাম আপনাদের সামনে চলে আসলো। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যাওয়ার আগে বলতে চাই, আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিয়ে পারেন।